ম্যাকায়ে গতির ঝড়ে নাস্তানাবুদ ব্যাটাররা। স্টার্কের 5 উইকেটে 64 রানে অল আউট বাংলাদেশ। শরীফুলের পাল্টা ফাইফারে কুপোকাত অস্ট্রেলিয়া, অস্বস্তিতে স্বাগতিক দল। বেহাল দশা খুলনা ইনডোর স্টেডিয়ামের। অনুশীলনের চেয়ে ইনজুরির ঝুঁকি বেশি ক্রিকেটারদের। 5 বছর ধরে নেই বোলিং মেশিন, নষ্ট সিনথেটিক টার্ফ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি সাজিদ মুস্তাহিদ। শুরুতেই বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের খবর। ম্যাকায়ে গতির ঝড় তুলেছেন পেসাররা। দিনের শুরুতে মিচেল স্টার্কের ফাইফারে 64 রানে অল আউট হয় বাংলাদেশ। পরে জবাব দিতে নেমে পাল্টা 5 উইকেট নিয়েছেন শরীফুল ইসলাম। লিড নিয়েও এখন অস্বস্তিতে অস্ট্রেলিয়া। টস হেরে ম্যাকাইতে অস্ট্রেলিয়ান গতির সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। সেই ব্যাটাররা প্রথম বলেই গালিতে ক্যাচ দেন সাদমান ইসলাম। টেস্টে নিয়ে চতুর্থবার ইনিংসের প্রথম বলে উইকেট পেলেন স্টার্ক। এর পরপর 2 ওভারে তামিম, শান্ত, মুমিনুল আর লিটনকে বিদায় করে ফাইফার তুলে নেন এই বাঁহাতি পেসার। শেষ দিকে মিরাজ, হাসান, তাইজুল এবং শরীফুলের কৃতিত্বে টেস্টে দলীয় সর্বনিম্ন রানের লজ্জা এড়ায় বাংলাদেশ। 12 রানে 6 উইকেট নেন মিচেল স্টার্ক। জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদেরও। 3.5 বছর পর টেস্ট স্কোয়াডে ফিরে মাত্র 8 রানে আউট হয়ে যান ম্যাট রেনশ। তাসকিনের বলে আউট হন তিনি। এরপরে ট্র্যাভিস হেড এবং মার্নাস লাবুশেনকে বোল্ড করে প্যাভিলিয়নে ফেরান শরীফুল ইসলাম। শেষ দিকে স্মিথ এবং ওয়েবস্টারকেও বিদায় করেন এই বাঁহাতি পেসার। আর কামিন্সকে ফিরিয়ে ক্যারিয়ারে প্রথম 5 উইকেটের দেখা পান তিনি। অ্যালেক্সারকে ফিরিয়েছেন মেহেদী মিরাজ। স্টার্ককে বোল্ড করেছেন শরীফুল। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার ম্যাকায়ে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শিমুল, কি অবস্থা দেখছেন এখন ম্যাচের? অস্ট্রেলিয়াকে পাল্টা জবাব দিচ্ছে বাংলাদেশ দল। যদিও মাঝে অজিরা কিছুটা রান করে নিয়েছে, তবে বাংলাদেশ পেসারদের সামলাতে কিন্তু তাদের খাবি খেতে হচ্ছে। এখন পর্যন্ত কিন্তু 8টি উইকেট তুলে নিয়েছে অস্ট্রেলিয়ার। 80-র উপরে চলে গেছে লিড অস্ট্রেলিয়ার। তবে বাংলাদেশকে একেবারে রুল আউট করা যাচ্ছে না এই টেস্ট থেকে। প্রথম ইনিংসে বাংলাদেশ তাদের যেই রানটা 64 রান করেছিল, এই রানের পর আসলে অনেকেই ভাবছিল যে দ্বিতীয় দিনে টেস্ট শেষ হয়ে যাবে কিনা। সেই ধরনের কথাবার্তা আমরা গ্যালারিতে এবং কি প্রেস বক্সে শুনতে পাচ্ছিলাম। তবে বাংলাদেশ পেসাররা যে আসলে কতটা কার্যকরী সেটা কিন্তু প্রমাণ দিয়েছেন শরীফুল ইসলাম স্টার্ক, যিনি কিনা প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং অর্ডারকে একেবারে ধসিয়ে দিয়েছেন। সেই স্টার্ককেই যেন জবাব দিচ্ছেন। স্টার্ককে বোল্ড করে ফিরিয়েছেন শরীফুল ইসলাম, যিনি প্রথম ম্যাচটা খেলতে পারেননি, ইনজুরিতে ছিলেন। ডারউইনে তিনি জয়ের সাক্ষী হয়েছেন, দলের সঙ্গে থেকেছেন এবং তিনি যেন জ্বলে উঠেছেন এই ম্যাকাইতে এবং সেই অপেক্ষায় যেন ছিলেন তিনি একটা সুযোগের, এবং সেটা কিন্তু প্রমাণ করেছেন। তবে হাসান মাহমুদকে নিয়ে একটু বলতে চাই। হাসান মাহমুদ, যিনি ডারউইন টেস্টে 6টা উইকেট তুলে নিয়ে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে একেবারে নাস্তানাবুদ করেছিলেন, তার দিকে সবার চোখ ছিল। তাকে আজকে সেভাবে দেখা যাচ্ছে না। তবে বলতে হয় শরীফুলের কাছে কিন্তু একেবারে যেন অচেনা হয়ে উঠেছে অস্ট্রেলিয়া। কারণ মনে হয় যেন তাদের পরীক্ষায় কমন পড়েনি শরীফুল। তারা হয়তো বা পড়াশোনাটা বেশি করেছিল। এবাদত, হাসান মাহমুদ এবং তাসকিনকে নিয়ে শরীফুলের ইনক্লুশনটা দুর্দান্ত বাংলাদেশ দলের জন্য এবং তিনি সেই কার্যকরী ভূমিকাটা পালন করছেন। এই উইকেটটা যখন আসলে দুপুরের দিকটায় ভালো ব্যাটের জন্য ভালো হয়ে উঠেছিল এবং দিন যত শেষের দিকে আসছে ততই যেন কিছুটা দুর্বিষহ হয়ে উঠেছে ব্যাটসম্যানদের জন্য এবং কি গলার কাটা হয়ে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়ার ক্যামেরুন গ্রিন, যার একটি ক্যাচ উঠেছিল, বাট চেষ্টা করেছেন হাসান মাহমুদ। তবে এই ক্যাচটি ধরলে হয়তো বা এখন ওই ক্যামেরুন গ্রিনকেও প্যাভিলিয়নে বসে দেখতে হতো তাদের ব্যাটসম্যানদের দুরবস্থা। তো বলতে হয় যে বাংলাদেশ দল এখন পর্যন্ত এই টেস্টে নিজেদের যে একেবারে অবস্থান নড়বড়ে নয় এটা বলতে হবে এবং দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে একটা বড় সংগ্রহ দাঁড় করাতে হবে। যেহেতু লিডটা তাদের 100-র কাছাকাছি, সেই 100 রান পার করে 150-200 রানের যদি একটা লিড দিতে পারে বাংলাদেশ, তাহলে এই ম্যাচে আবারও ডারউইনের পুনরাবৃত্তি হতে পারে। তো আমার কাছে ম্যাকাই টেস্টের এই ছিল সবশেষ খবর। আমাদের সঙ্গে ম্যাকাই থেকে যুক্ত হয়েছিলেন তারেক হাসান শিমুল। একটা সময় জাতীয় দলের তারকা ক্রিকেটার তৈরির আতুরঘর খুলনা বিভাগে এখন নেই অনুশীলনের ন্যূনতম সুযোগ সুবিধা। ইনডোর স্টেডিয়ামে বোলিং মেশিন নেই 5 বছর ধরে। তীব্র গরমে ভোগান্তি কমানোরও নেই কোনো ব্যবস্থা।
নষ্ট হয়ে গেছে টার্ফ, প্র্যাকটিস নেটেরও যাচ্ছে তাই অবস্থা। তাতে অনুশীলন করাটাই যেন ইনজুরিতে পড়ার মরণ ফাঁদ। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। বারবার কমপ্লেন করার পরেও জিনিসটা ঠিক হচ্ছে না। জাতীয় দলের ব্যস্ততা না থাকায় শেখ মেহেদী খুলনা ফিরেছিলেন নিজেকে ঝালিয়ে নিতে। তবে বিভাগীয় ইনডোর স্টেডিয়ামের যে অবস্থা, তাতে নিজের উন্নতি নয়, ইনজুরিতে না পড়াটাই বড় চ্যালেঞ্জ। মেহেদীর মতো প্রথম শ্রেণীর ক্রিকেটার থেকে শুরু করে বয়সভিত্তিক উঠতি খেলোয়াড়, খুলনার এই ইনডোর অনেকেরই একমাত্র আস্থার জায়গা। 5 বছরে একটা বোলিং মেশিনের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে ক্রিকেটের নীতি নির্ধারকরা। আপনি যদি একাডেমি দেখেন বা অন্যান্য জায়গায় কেউ ভালোভাবে ক্রিকেট বলে টাচ করতে পারতেছে না ইনডোর ছাড়া। বোলিং মেশিন বলেন বা ইনডোরে যে টেম্পারেচারটা, এটাও ভালোভাবে ঠিক নাই, ওয়াশরুমটাও ঠিক না, অলমোস্ট সবই পরিত্যক্তর মতনই আছে। দীর্ঘদিনের সংস্কারের অভাবে নষ্ট হয়ে গেছে সিনথেটিক টার্ফ। পুরনো প্র্যাকটিস নেটগুলো ছিঁড়ে যাওয়ায় যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। বিভাগীয় মতন জায়গায় একটা ইনডোরে আমরা এসে যদি এইটুকু ফ্যাসিলিটিস না পাই, তাহলে আসলে আমরা কোথায় যাব? মাশরাফি মুস্তাফিজরা যেখান থেকে উঠে এসেছেন, সে বিভাগের এমন হতশ্রী দেশের ক্রিকেট নিয়ে প্রশ্ন তুলবে। নীতি নির্ধারকদের চেয়ার বদল হলেও ভাগ্য বদলায়নি এই ইনডোরের। ভেন্যু কর্তৃপক্ষের অভিযোগ, বারবার এমন সংকটের কথা জানানো হলেও মিলছে না সমাধান। প্রবলেমগুলো আমাদের ডিপার্টমেন্টের যে চেয়ারম্যান আছেন, উনি ভিজিট করে গিয়েছেন গত মাসে। আমাদের এই প্রবলেমগুলো ওনাকে জানানো হয়েছে। খুব শিগগিরই আশা করছি যে আমাদের এই রিকোয়ারমেন্টগুলো ওনারা ফিল আপ করবে। 2015 সালে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল খুলনার এই স্টেডিয়ামে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জরাজীর্ণ স্টেডিয়ামটি এখন ভঙ্গুর অবস্থায় রয়েছে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাচ্ছেন নবনিযুক্ত মন্ত্রীরা। সরাসরি যাচ্ছে সেখানে। সম্মিলিতভাবে শ্রদ্ধা জানিয়েছেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে সেই ৭১-এর মহান মুক্তিযুদ্ধে সদস্যরা সম্মিলিতভাবে ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। এরপরে প্রতিজন ব্যক্তিগতভাবে তাদের ব্যক্তি তরফ থেকে তারা সবাই একে একে শ্রদ্ধা জানিয়েছেন। এখানে সিনিয়র সদস্য হিসেবে মন্ত্রিসভার ডক্টর আব্দুল মঈন খান, তার নেতৃত্বে আসলে সবাই এক শ্রদ্ধা জানিয়েছেন ৭১-এর মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের। মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেওয়ার পর তারা প্রথম কার্যদিবস শুরু করার আগেই ছুটে এসেছেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে এবং সেখানে তারা এখন দোয়া ও মনোজাত পরিচালনা করছেন ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে। এই দেশের জন্মের সময়, এই দেশের জন্মের ঠিকাদার
ডাকে সাড়া দিয়ে তারা এই বাংলাদেশের স্বাধীনতা মুক্তি ঝাঁপিয়ে পড়েছিল। আপনি দয়া করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার মহান শহীদকে আপনি জান্নাতুল ফিরদৌস দান করুন। রব্বুল আলামিন, এই জাতির সূর্য সন্তানরা যেই রাষ্ট্র, যে ধরনের একটা রাষ্ট্র সুখী সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, সেই সুখী সমৃদ্ধশীল একটি রাষ্ট্র গড়ার জন্য দিন রাত পরিশ্রম করে সকল নির্যাতনকে বুকে জড়িয়ে দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া তিনি আপনার দরবারে চলে গেছেন। আল্লাহ দয়া করে আপনি মহিমা বেগম রব্বুল আলামিন, এই যে জাতির শ্রেষ্ঠ সন্তানরা যেই রকম রাষ্ট্র চেয়েছেন সেরকম একটি রাষ্ট্র গড়ার প্রত্যয়ে আপনার হাবিব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ন্যায় পরায়ণতার ভিত্তিতে এই রাষ্ট্রকে পরিচালনার জন্য বৈষম্যভাবে পরিচালনার জন্য দায়িত্ব নিয়েছেন তাদেরই সুযোগ্য সন্তান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। রব্বুল আলামিন, আপনি দয়া করে আপনার মেঘ দৃষ্টি দ্বারা দয়া করে আপনি তৌফিক দান করুন, যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই মুক্তিযুদ্ধের আদর্শ নিয়ে যে আশায় তারা জীবন দিয়েছে তেমনি একটি বাংলাদেশ গড়ার জন্য এগিয়ে যেতে পারে। রব্বুল আলামিন, আমাদের এই আনুষ্ঠানিকতার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনি দয়া করে মাফ করুন। দয়া করে এই শ্রেষ্ঠ সন্তানদেরকে আপনি শহীদি মর্যাদা দান করুন এবং আমাদেরকেও তৌফিক দান করুন যাতে আমরা নতুন মন্ত্রী পরিষদে সংযুক্ত হয়েছেন যারা আমরা কয়েকজন, আপনি দয়া করে আমাদের হাতকে শক্তিশালী করুন, আমাদেরকে সঠিক পথে রাখুন এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করে সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে যাতে তাদের সহযোগিতা করতে পারে সেই তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মোনাজাত একটু আগে দোয়া মোনাজাত শেষ হয়েছে। সরকার গঠনের 6 মাসের মাথায় যে মন্ত্রিসভার রদবদল, গতকাল যে 4 জন পূর্ণমন্ত্রী এবং 2 জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারা সবাই এসেছিলেন। তারা সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের স্মৃতিতে তারা শ্রদ্ধা জানিয়েছেন। শ্রদ্ধা জানানোর সময় এখানে উপস্থিত ছিলেন। এখন যারা উপস্থিত সাংবাদিকদেরকে তাদের চ্যালেঞ্জ এবং তারা আসলে সরকারের পক্ষ থেকে বার্তা দিতে চান, আমরা সরাসরি যাব সেখানে। এ পর্যন্ত ছিল দর্শক আমার কাছে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নতুন মন্ত্রিসভার সদস্যদের বীর শহীদদের আমরা এখানে দেখানোর চেষ্টা করছি যে এখন নতুন মন্ত্রিসভার সদস্যরা কথা বলবেন, তাদের অনুভূতি ব্যক্ত করার পাশাপাশি তারা আসলে তাদের যে রাষ্ট্র গঠনে, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে পুনর্গঠনে তাদের যেই ভূমিকা এবং তারা আসলে কি করতে চান, সরকারের যেই চ্যালেঞ্জগুলো রয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের পরিকল্পনা, সেই বিষয়গুলোকে তারা এখন তুলে ধরবেন গণমাধ্যমের সামনে। আমরা এখন কথা বলার চেষ্টা, আবার তারা যখন কথা বলবে আমরা সরাসরি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আমরা তা শোনাতে পারবো। এই জায়গায় এই মুহূর্তে আসলে কিছুটা তারা আনুষ্ঠানিকভাবে কথা বলবেন। সেই কথা বলার শুরুর দিকে কিছু প্রস্তুতি নেওয়া হচ্ছে, সেই প্রস্তুতির বিষয়টা রয়েছে। প্রস্তুতি শেষ হলেই আমরা সরাসরি চলে যাব আসলে নতুন মন্ত্রিসভার সদস্যরা তাদের চ্যালেঞ্জ এবং তাদের দেশ রাষ্ট্র গঠনে তাদের ভূমিকা, তারা আসলে কি নিয়ে কাজ করতে চান, তাদের পরিকল্পনা, সেই বিষয়গুলো তারা বলবেন। আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে কথা বলার জন্য প্রস্তুতি সেটি আসলে এখন প্রায় শেষের দিকে এবং এটি একটু পরেই হয়তো তারা আনুষ্ঠানিকভাবে কথা বলবেন। আমরা সরাসরি চলে যাচ্ছি নতুন মন্ত্রিসভার সদস্যদের কাছে তাদের কথা শোনার জন্য। প্রথমেই যে আমি প্রথমেই যে কথাটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে এই যে বাংলাদেশের ইতিহাসে একটি ক্রান্তি লগ্নে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই দেশের হাল ধরেছেন এবং তিনি হাল ধরেছেন কিন্তু জনগণের ভোটে, বাংলাদেশের কোটি কোটি মানুষের ভোটে তিনি দীর্ঘ 17 বছরের স্বৈরাচারের পরে বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে
বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে এবং বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তিনি নিজেকে নিয়োজিত করেছেন। এবং তারই ধারাবাহিকতায় আপনারা যে প্রশ্নটি করেছেন, তিনি যে মন্ত্রিসভা 6 মাস আগে গঠন করেছিলেন, এটা সারা বিশ্বে একটি স্বাভাবিক প্রক্রিয়া। তারই ফলশ্রুতিতে আজকে তিনি মন্ত্রিসভায় সংযোজন করেছেন এবং বাংলাদেশের যে সমস্যাগুলো, যে কথাগুলো সম্বন্ধে তিনি নিজে সম্পূর্ণভাবে ওয়াকিবহাল রয়েছেন, সেই সমস্যাগুলো দূর করে বাংলাদেশকে একটি গতিশীল রাষ্ট্রে পরিণত করা এবং বিশ্বের বুকে বাংলাদেশের সুনাম পুনঃপ্রতিষ্ঠিত করা, ঠিক যেভাবে আমি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর নবনিযুক্ত মন্ত্রীদের বক্তব্যের বাকি অংশ সরাসরি দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজ। খেলার সময় আরও থাকছে। এশিয়ান গেমসের দল ঘোষণা করবে বিপাকে বাংলাদেশ হকি ফেডারেশন। ভিসা জটিলতায় আটকে আছে জার্মানির কন্ডিশনিং ক্যাম্প। 6 ম্যাচের বিকল্প নিয়ে ভাবনায় চীন। শুরুতেই শুভ সূচনা করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্সেনাল। কভেন্ট্রি সিটিকে 3-0 গোলে উড়িয়ে দিল গানাররা। ম্যাচে 14 মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। স্কোর করেন কাই হাভার্টস। পরে 23 মিনিটে দলের লিড বাড়ান বুকায়ো সাকা। 48 মিনিটে মার্টিন ওডেগার্ডের গোলে 3-0-তে এগিয়ে যায় আর্তেতা বাহিনী। এই জয় আর্সেনাল কোচ হিসেবে নিজের 150তম প্রিমিয়ার লিগ ম্যাচে জয়ের মাইল ফলক স্পর্শ করলেন মিকেল আর্তেতা। আবারও স্বাগত খেলার সময়। অবশেষে অবসান হচ্ছে অপেক্ষার। লা লিগায় স্পানিওলের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। রাত 1:30টায় মাঠে গড়াবে ম্যাচটি। বিশ্বকাপের পর ছুটি শেষে দলের সঙ্গে যোগ দিয়েছেন ফুটবলাররা। ইনজুরিতে ছিটকে গেছেন রদ্রিগো মিলিতাও, রাউল অ্যাসেন্সিও, মেন্ডি, এনরিকো, চুয়ামেনি। বেঞ্চে কাটাতে হবে জুড বেলিংহ্যাম ও ইয়ান দিওমান্দেকে। অভিষেকের অপেক্ষায় নতুন 4 সাইনিং। খেলার সময় হেডিংলিতে ইংল্যান্ডের কাছে পাত্তাই পেল না পাকিস্তান। সিরিজের প্রথম টেস্টে ইনিংস 103 রানের বিশাল ব্যবধানে হারল মেরিন গ্রিন। প্রথম ইনিংসে 171 করা পাকিস্তান দ্বিতীয় ইনিংসে করে আরও কম, মাত্র 135 রান তুলতে অল আউট হয় সফররতরা। ইংলিশদের হয়ে 3টি করে উইকেট নেন জফরা আর্চার ও জশ টাং। এই ছিল খেলার সময় এখনকার আয়োজনে। এরপর দুপুরের সময় নিয়ে সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ সাজিদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।